শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। এই ষষ্ঠ অধ্যায়ের নামটি আমরা এখানে লিখে রেখেছি আর্থিক বিবরণী বিশ্লেষণ, যেটিকে সংক্ষেপে অনুপাত বিশ্লেষণ বলা হয়। এই আর্থিক বিবরণী বিশ্লেষণ বা অনুপাত বিশ্লেষণ থেকে আজকে আমরা চলতি অনুপাত নির্ণয় কৌশল সম্পর্কে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের স্বাভাবিক যে শ্রেণী শিক্ষা কার্যক্রম সেটি যখন সচল থাকে তখন আমরা যেভাবে প্রতিটি বিষয় অনুপুঙ্খরূপে আলোচনা করবার সুযোগ পাই, এখন সে সুযোগ আমাদের সীমিত। আমাদের এখানে অত্যন্ত প্রয়োজনীয় যে টপিকসগুলো আছে, যে বিষয়গুলো আছে, সেগুলোই শুধু আমরা এখানে উপস্থাপন করব, আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, এসো আমরা আজকের যে শিক্ষণ ফল সেটি একটু দেখে নিই। আজকে এই চলতি অনুপাত নির্ণয় এই অংশে আমরা চলতি অনুপাত নির্ণয় কৌশল সম্পর্কে জানতে পারব। অর্থাৎ এই ক্লাসটার শেষে আমরা চলতি অনুপাত কিভাবে নির্ণয় করতে হয়, এর মধ্যে কি কি বসে, এর আদর্শ মান কত, এ সম্পর্কে আমরা জানতে পারবো। আসলে অনুপাত হচ্ছে তুলনা, দুইটি সংখ্যা বা দুইটি বস্তুগত অবস্তুগত কোনো বিষয়ের মধ্যে যে তুলনা, সেই তুলনামূলক অবস্থাটাকে যখন সংখ্যায় প্রকাশ করা হয় তখন সেই যে কৌশল, তুলনামূলক অবস্থাকে সংখ্যায় প্রকাশ করার যে কৌশল, সেই কৌশলটাকেই মূলত বলা হয় অনুপাত বিশ্লেষণ বা আর্থিক বিবরণী বিশ্লেষণ। তো অনুপাত বিশ্লেষণ আমরা আর্থিক বিবরণীর আইটেমগুলোকে যখন এই অঙ্ক দিয়ে, সংখ্যা দিয়ে তুলনামূলকভাবে প্রকাশ করি তখন সেটিকে বলা হয় আর্থিক বিবরণী বিশ্লেষণ। আর অনুপাত বিশ্লেষণ মূলত দুইটি সংখ্যার মধ্যে, দুইটি সমজাতীয় জিনিসের মধ্যে, বস্তুগত বা অবস্তুগত দুইটি সমজাতীয় জিনিস যাদের মধ্যে সম্পর্ক আছে, সেই সম্পর্ক যুক্ত দুইটি জিনিসকে উপস্থাপন করার জন্য অনুপাত বিশ্লেষণের সাহায্য গ্রহণ করা হয়। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে চলতি অনুপাত নির্ণয় কৌশল নিয়ে আলোচনা করতে চেয়েছি। চলতি অনুপাত এর যে নির্ণয়ের যে ফর্মুলা সেটি আমি এখানে লিখে রেখেছি। চলতি অনুপাত সমান চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। চলতি সম্পদকে, একটি প্রতিষ্ঠানের মোট চলতি সম্পদকে চলতি দায় দ্বারা যখন ভাগ করা হয় তখন যে ভাগফল পাওয়া যায় সেইটির সাথে অনুপাতের চিহ্ন দিয়ে এক লেখা হলে সেটি চলতি অনুপাত প্রকাশ করে। ধরি একটি প্রতিষ্ঠানের চলতি সম্পত্তি 2 লক্ষ টাকা, ওই প্রতিষ্ঠানের চলতি দায় আছে 1 লক্ষ টাকা। এখন এই 2 লক্ষ টাকাকে যদি 1 লক্ষ টাকা দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগফল আসে 2। এইবার অনুপাতের চিহ্ন দিয়ে 1 লিখলাম, এই আমার চলতি অনুপাত নির্ণয় হয়ে গেল। এইখানে এই 1 দিয়ে উপরের, এই 1 দিয়ে নিচের টাকাটা এবং 2 দিয়ে উপরের টাকাটাকে প্রকাশ করছে। অর্থাৎ এই প্রতিষ্ঠানের চলতি সম্পদ যদি 2 টাকা হয়, চলতি দায় হচ্ছে 1 টাকা। এটা দিয়ে এই জিনিসটাকে আমরা সংক্ষেপে এইভাবে প্রকাশ করেছি। অর্থাৎ 1 দিয়ে চলতি দায় এবং 2 দিয়ে চলতি সম্পদকে প্রকাশ করা হয়। তো এভাবে চলতি অনুপাত নির্ণয় করতে হয়। এখন চলতি অনুপাতের মান অনুপাত কত? মান অনুপাত মানে স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড কত হলে আমরা স্বাভাবিকভাবে চলতি অনুপাতে এই যে 2:1 বেরোলো, এইটা কত, এই মানটা কত হলে আমরা সেটিকে ভালো বলতে পারি? সাধারণভাবে চলতি অনুপাতের মান অনুপাত 2:1। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের মোট চলতি দায় যদি 1 টাকা থাকে, চলতি সম্পদ থাকতে হবে 2 টাকা। একটি প্রতিষ্ঠানের দায় পরিশোধের ক্ষমতা কত, কেমন, একটি প্রতিষ্ঠানের চলতি সম্পদের বিপরীতে চলতি দায়ের কেমন আছে, বা চলতি দায়ের বিপরীতে চলতি সম্পদের পরিমাণ কেমন আছে, এটি এই অনুপাতের মাধ্যমে আমরা উপস্থাপন করব ও উপস্থাপন করা যায়। মূলত চলতি অনুপাত একটি প্রতিষ্ঠানের
দায় পরিশোধ ক্ষমতা বা আর্থিক সচ্ছলতাকে তুলে ধরে। একটি প্রতিষ্ঠান দায় পরিশোধ করার ক্ষমতা রাখে কিনা একজন ঋণদাতা সেটি জানতে চায়। ঋণ দেওয়ার আগে জানতে চায় তাদের চলতি অনুপাত কেমন আছে। তো এই ঋণদাতার ঋণ দেওয়ার ক্ষেত্রে তার বিবেচ্য বিষয় থাকে, যদি দায় পরিশোধ ক্ষমতা না থাকে, অনেক দায় থাকে, তাহলে ওকে তো ঋণ দিলে ঋণের টাকা খেয়ে ফেলবে, সে তো দায় পরিশোধ করতে পারবে না। এই জন্য প্রতিষ্ঠান কি করে, বিভিন্ন অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান তারা চলতি সম্পদের বিপরীতে চলতি দায়ের বিপরীতে চলতি সম্পদ কত আছে সেটা দেখে নিতে চায়। আর সেটা দেখে নেওয়ার জন্য তারা কি করে, চলতি অনুপাত এটা নির্ণয় করে। এবং চলতি অনুপাতে যে উপাদানগুলি, যে আইটেমগুলিকে নিয়ে চলতি সম্পদ এবং চলতি দায় নির্ণয় করা হয় সামগ্রিকভাবে, সেই উপাদানগুলি কিন্তু আর্থিক বিবরণী থেকে সংগ্রহ করা হয়। এই জন্য এই চলতি অনুপাতটা আমরা আর্থিক বিবরণী বিশ্লেষণ চ্যাপ্টারের মধ্যে পাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখে নিব যে চলতি সম্পত্তি বলতে কি বোঝায়। চলতি সম্পদ, এখানে আমি চলতি সম্পদের নামগুলো লিখে রেখেছি। সাধারণভাবে নগদ তহবিল, ব্যাংকে জমা, সমাপনী মজুদ পণ্য, প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট, বিক্রয়যোগ্য সিকিউরিটি বা স্বল্প মেয়াদী বিনিয়োগ একই জিনিস, অগ্রিম ব্যয়, প্রাপ্য আয়, খুচরা যন্ত্রাংশ, প্রতিনিধির নিকট জমা, এইগুলো আমরা চলতি সম্পদের অন্তর্ভুক্ত বলে জানব। আসলে একটি নির্দিষ্ট হিসাবকালের মধ্যে যে সম্পদ নগদ অর্থে রূপান্তরিত করা সম্ভব হয় সেই সম্পদগুলোই হচ্ছে চলতি সম্পদ। সাধারণত একটি নির্দিষ্ট হিসাবকাল বলতে সাধারণত 1 বছর বোঝায়। এই সময়ের মধ্যে যে সম্পদগুলোকে নগদ অর্থে পরিণত করা যায় সেই সম্পদগুলোকে আমরা চলতি সম্পদ বলবো। তা আমরা এখানে দেখলাম যে নগদ তহবিল, ব্যাংকে জমা, সমাপনী মজুদ পণ্য, প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট, বিক্রয়যোগ্য সিকিউরিটি বা স্বল্পমেয়াদী বিনিয়োগ, অগ্রিম ব্যয়, প্রাপ্য আয়, খুচরা যন্ত্রাংশ, প্রতিনিধির নিকট জমা, এই জিনিসগুলোকে আমরা চলতি সম্পদ বলে জানবো। আমাদের কাজ হবে এই চলতি অনুপাতের চলতি সম্পদের মধ্যে কোন কোন সম্পদগুলো যায় সেগুলো আমরা মুখস্থ করে ফেলবো, আমাদের যেন এটা নিয়ে কখনো হেজিটেশনে ভুগতে না হয়। এরপরে আসবে চলতি দায়। চলতি দায়ের মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রদেয় হিসাব, প্রদেয় নোট, ব্যাংক জমাতিরিক্ত, বকেয়া খরচাবলী, অগ্রিম প্রাপ্ত আয় সমূহ, অনাদায়ী পাওনা সঞ্চিতি, আয়কর সঞ্চিতি, প্রস্তাবিত লভ্যাংশ, কর্মচারী কল্যাণ তহবিল, বোনাস তহবিল, স্বল্পমেয়াদী ঋণ, এই বিষয়গুলিকে আমরা চলতি দায়ের মধ্যে ধরব। এই আইটেমগুলি সবগুলি কিন্তু সব অঙ্কে থাকবে না, এর কয়েকটি থাকবে। আমাদের ওটাকে চিহ্নিত করতে পারতে হবে, আমাদের ওটাকে খুঁজে বের করতে পারতে হবে, আমরা যেন বুঝতে পারি যে এইগুলো চলতি সম্পত্তি, এইগুলো চলতি দায়। সেগুলোকে আমাদের একসাথে যোগ করে মোট চলতি সম্পদ এবং দায়গুলোকে একসাথে যোগ করে মোট চলতি দায় নির্ণয় করে নিতে হবে। তারপরে সেই চলতি সম্পদকে চলতি দায় দিয়ে ভাগ করে আমরা এইভাবে একটি অনুপাত আকারে লিখব। এই হচ্ছে আমাদের কাজ। তাহলে আমরা আজকের আলোচনা থেকে আমরা কি জানলাম, যে চলতি অনুপাত নির্ণয় করার ফর্মুলা কি। চলতি অনুপাত নির্ণয় করার জন্য আমরা যে ফর্মুলা ব্যবহার করব সেটি হচ্ছে চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। চলতি সম্পদ, চলতি অনুপাত সমান চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। চলতি সম্পদের মধ্যে আছে নগদ তহবিল, ব্যাংকে জমা, সমাপনী মজুদ পণ্য, প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট, বিক্রয়যোগ্য সিকিউরিটি, অগ্রিম খরচ, প্রাপ্য আয়, খুচরা যন্ত্রাংশ, প্রতিনিধির নিকট জমা। আর চলতি দায় বলতে আমরা বুঝবো প্রদেয় হিসাব, প্রদেয় নোট, ব্যাংক জমাতিরিক্ত, বকেয়া খরচাগুলি, অগ্রিম প্রাপ্ত আয়সমূহ, অনাদায়ী পাওনার সঞ্চিতি, আয়কর সঞ্চিতি, প্রস্তাবিত লভ্যাংশ, কর্মচারী কল্যাণ তহবিল, বোনাস তহবিল, স্বল্পমেয়াদী ঋণ। এই চলতি সম্পদগুলো যোগ করে আমরা চলতি অনুপাতের এই চলতি সম্পদের এই জায়গায় লিখব এবং চলতি দায়ের এই খাতগুলোকে জমা করে যোগ করে আমরা চলতি দায়ের এখানে লিখব।
এবার চলতি সম্পদকে চলতি দায় দিয়ে ভাগ করে যে ভাগফল পাবো, এখানে আমি একটু করিয়ে দেখিয়েছিলাম, সেই ভাগফলকে সাথে অনুপাতের চিহ্ন দিয়ে 1 লিখতে হবে। 1 দিয়ে এই নিচের জিনিসটা আর 2 দিয়ে উপরের জিনিসটা আমরা পাবো। তাহলে এই প্রতিষ্ঠানে যদি আমরা বলতে চাই, তাহলে আমরা বলতে পারবো এই প্রতিষ্ঠানের চলতি দায় যদি 1 টাকা হয়, চলতি সম্পত্তি আছে 2 টাকা। সাধারণভাবে 1 টাকা দায়ের বিপরীতে 2 টাকা সম্পত্তি থাকলে সেটিকে ভালো বলে মনে করা হয়। তবে প্রতিষ্ঠানের আকার আয়তন এবং প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যের উপর এই চলতি অনুপাতের আদর্শবান বা মান অনুপাত কত হবে সেটি নির্ভর করে। পরবর্তী ক্লাসে আমরা এই চলতি অনুপাত নির্ণয় করে গাণিতিক সমস্যা উপস্থাপনের মাধ্যমে চলতি অনুপাত নির্ণয় করা দেখাবো এবং সেটা আমরা শিখে নেবার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্তই। পরের ক্লাসে আবার দেখা হবে, আবার কথা হবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় চাইছি। ধন্যবাদ সকলকে।